ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্টে আঘাত পেয়ে মুমূর্ষ অবস্থায় ছিল মায়া। তার পরিবারের লোকেরা মায়াকে যেন সুস্থ করতে পারছিল না, আর তাই তাকে সুস্থ করার জন্য নিয়ে যাওয়া হয় বিশেষ একটি গ্রামে। তারা জানতো না যে এই গ্রামে আসার পরে তাদের সাথে কি ঘটতে চলেছে। এই গ্রামে থাকা অদৃশ্য এক শয়তান গ্রামে আসা মানুষের আত্মা শুষে নিয়ে পুনরায় জীবিত করে এই গ্রামের মানুষদের। এমনই ভয়ঙ্কর গল্প নিয়ে নির্মিত ইন্দোনেশিয়ার মুভি কাম্পুং কেরামাত। সম্প্রতি আমি এই গল্পটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। গল্পের শুরুতে গ্রামের নির্জন একটি স্থানে একজন ব্যক্তিকে দেখতে পাই। সেখানে থাকা ছোট্ট একটি কুঁড়ে ঘরের ভেতরে সে প্রবেশ করে, যার ভেতরে কালো জাদুর বেশ কিছু জিনিসপত্র ছিল, আর পাশে ছিল ছাগলের কাটা মাথা। পাশে থাকা অদ্ভুত একটি ছিদ্রর ভেতরে সে হাত ঢোকায়। তার হাত বের করার সাথে সাথে আমরা দেখতে পাই তার হাতে অনেকগুলো পোকা। তখনই তার পেছনে একজন মহিলা আসে, যার চোখ সাদা ছিল। লোকটি মহিলাকে জিজ্ঞাসা করে তাকে আর কতদিন পর্যন্ত এই স্থানটির দেখাশোনা করতে হবে, এমনকি গ্রামও ধ্বংস হয়ে গেছে, মানুষজন তো আর এখানে আসে না। মহিলাটি বলে তাকে ধৈর্য ধরতে হবে। এই গ্রামে কে বসবাস করবে সেটা গ্রাম নিজেই নির্বাচন করে। মানুষ আসবে, অবশ্যই আসবে, যখন এই জায়গা তাদেরকে নির্বাচন করবে। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই স্থানটি মোটেও স্বাভাবিক নয়। কিছুক্ষণ পরে মহিলাটি সেখান থেকে চলে যায়, আর লোকটি তাকে বারবার ডাকতে থাকে। এরপরে আমরা হাসপাতালের একটি দৃশ্য দেখি, যেখানে মায়া নামের একটি মেয়ে ছিল, যে অ্যাক্সিডেন্ট করার ফলে মারাত্মকভাবে আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছিল। সেখানে মায়ার মা রুথও ছিল। তখনই আরজান সেখানে আসে, যে মায়ার ভাই, এমনকি সে একজন মেডিকেল স্টুডেন্টও। আরজান তার মাকে জানায় যে মায়ের অবস্থা খুবই করুণ। সে মেরুদণ্ড এবং পায়ে মারাত্মক আঘাত পেয়েছে। যদি ভালোভাবে তার চিকিৎসা না করা হয় তাহলে সে প্যারালাইজ হয়ে যেতে পারে। তাহলে তাকে পুরো জীবন এভাবে বিছানায় কাটাতে হবে। এখানে আমরা এটাও জানতে পারি যে মায়ের যে চিকিৎসা হচ্ছিল সেটা আরজানের স্কলারশিপে হচ্ছিল, কিন্তু তার স্কলারশিপে এতটা টাকা ছিল না যে মায়ের পরবর্তী চিকিৎসায় সেটা ব্যবহার করবে। আর তার বোনকে সুস্থ করতে হলে দ্রুত তাকে বড় একটি হাসপাতালে ভর্তি করতে হবে। তখনই সেখানে আয়ারল্যান্ডের বোন রিদি এসে জানায় তাকে নার্স ডাকছে, আর তাই আয়ারল্যান্ড বাইরে চলে যায়। রিদি রুথকে কিছুটা আরাম করতে বলে। যতক্ষণ পর্যন্ত সে আরাম করবে ততক্ষণ পর্যন্ত সে তার বোনের পাশে থাকবে। তাই তাদের মা আরাম করতে সেখান থেকে চলে যায়। এরপরে রিদি তার বোনের কাছে থাকা ড্রয়ারটি খুলে দেখে, যেখানে সে একটি অদ্ভুত কালো বক্স দেখতে পায়। হঠাৎ পাশে কিছু একটা শব্দ পেয়ে সে বক্সটি রেখে সেদিকেই যাচ্ছিল। তখনই মায়া তার হাত ধরে। সে লক্ষ্য করে যে মায়ার হাত মোটেও স্বাভাবিক ছিল না, আর সে রিদির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছিল। প্রচন্ড ভয় পেয়ে রিদি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে আরলান সেখানে আসে। তখনই সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। রিদি তাকে বলছিল মায়া তার হাত ধরেছে। আরলান বলে, এই অবস্থায় মায়া তোমার হাত ধরবে কিভাবে? বেশ কিছুদিন পরে তারা মায়াকে বাড়িতে নিয়ে আসে। আপাতত বাড়িতে তার দেখাশোনা করা হবে, যতদিন না পর্যন্ত তার সার্জারির টাকা জোগাড় করতে পারে। আরলান তাদেরকে বলে যে সে একজন নিউরোলজিস্টের সাথে কথা বলেছে। সে জানিয়েছে যে মায়ার চিকিৎসা এখানে করা ঠিক হবে না, আর তাকে সুস্থ করতে হলে এর থেকেও ভালো চিকিৎসা দিতে হবে। এই কথা শুনে তার মা তাকে বলে, তুমিও তো ডাক্তার হতে চলেছ, তাই তোমার বোনের কোন চিকিৎসা ভালো হবে সেটা তো তোমার বোঝা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু তার মায়ের বোঝা উচিত ছিল যে সে এখনো পর্যন্ত ছাত্র, তাই ডাক্তারের মতো জ্ঞান তার এখনো হয়নি। এই কথাগুলো শুনে রিদি তাকে বলে তাদের মা তার সাথে এমন ব্যবহার কেন করে। এটা দেখে তার খুব খারাপ লাগে। এখানে আমরা জানতে পারি যে রুথ তাদের আসল মা নয়, সে ছিল তাদের সৎ মা, আর মায়া হলো তার আপন সন্তান। একথা শুনে আরলান তাকে বলে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। সে আরো জিজ্ঞাসা করে যে হাসপাতালে সে সময় আসলে কি হয়েছিল। তখন রিদি তাকে পুরো ঘটনা শোনায়, যেটা শুনে আরলান বলে, এমনটা মোটেই হতে পারে না। সেদিন রাতে অদ্ভুতভাবে মায়া বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করে। রুথ এই বিষয়টি লক্ষ্য করে। সে বারবার মায়াকে ডাকছিল। এমন সময় সে লক্ষ্য করে যে তার শরীরের ভেতর থেকে রক্ত বেয়ে পড়ছে, আর সেই রক্ত সে তার পুরো মুখে মেখে ফেলে। এরপর তার মায়ের দিকে তাকিয়ে এমনভাবে হাসতে থাকে যেটা দেখে তার মায়ের কলিজা যেন শুকিয়ে যায়। সে ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে। তার চিৎকার শুনে রিদির ঘুম ভেঙে যায়।
আর সে মায়ের ঘরে যায় দেখার জন্য যে তার বোন কেমন আছে। সে দেখে মায়া স্বাভাবিকভাবে বিছানায় শুয়ে আছে, কিন্তু তখন সে লক্ষ্য করে তার বুকের ওপরে অস্বাভাবিক ছায়ার মতো কিছু একটা বসে আছে। এরপর সে আত্মাটি হৃদির দিকে আসছিল। এমন দৃশ্য দেখে শরীরের সমস্ত শক্তি দেশে চিৎকার করে, আর চিৎকার শুনে আরলান দ্রুত সেখানে ছুটে আসে। সে লক্ষ্য করে তার মা মেঝেতে পড়ে আছে। দ্রুত তাকে সেখান থেকে তুলে মায়ার রুমে এসে দেখে হৃদি সেখানে দিব্যি বসে আছে। আরলান হৃদিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? হৃদি বলে হ্যাঁ ঠিকই তো আছে। এরপর সে তার ঘরে চলে যায়, কিন্তু সে স্বাভাবিক হলো কিভাবে? পরের দিন রুথ তার বাবা জাবুয়ের সাথে কথা বলে। তার বাবাকে অসুস্থ মনে হচ্ছিল, কেননা তার প্রতিনিয়ত কাশি হচ্ছিল। সে তার বাবাকে জানায় মায়া শুধুমাত্র অসুস্থই না, এর সাথে সে কালকে অদ্ভুত কিছু ব্যবহার করেছে। তার বাবা তাকে বলে মায়ার চিকিৎসা আমাদের গ্রামে ভালোভাবে করা সম্ভব, আর কালকে সে মায়াকে নিতে আসবে। কথা শেষ হওয়ার সাথে সাথে তার কি যেন হয়। সে সময় হৃদি তার ইনহেলার নিয়ে আসে, অর্থাৎ রুথের শ্বাসকষ্টের সমস্যা ছিল। পরের দিন মায়াকে দেখতে একজন ডাক্তার সেখানে আসে। সে জানায় মায়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, হয়তো কিছুদিনের মধ্যেই হুইল চেয়ারও আর দরকার হবে না। এটা শুনে আরলান খুব খুশি হয়, কেননা এটা অলৌকিকের চেয়ে কোনো কম নয়। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আরলান একা বসেছিল। সে সময় রুথ তার কাছে আসে। সে বলে মায়াকে গ্রামে নিয়ে যেতে হবে। আরলান বলে পরে নিলে কি হয় না, সবে মাত্র মায়া সুস্থ হতে চলেছে। কিন্তু রুথ বলে তাদের নানা বলেছে তাকে গ্রামে নিয়ে যেতেই হবে, ডাক্তারের চিকিৎসায় তাকে সুস্থ করা সম্ভব নয়। একথা শুনে আরলান বলে তারা এখন মডার্ন যুগে বসবাস করছে, এই যুগে এসব কথা মানায় না। কিন্তু রুথ বলে তাকে তার কথা মানতেই হবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর হৃদি কিছু জিনিসপত্র নিয়ে আসে যেগুলো হাসপাতালে ছিল। এগুলো দেখে আরলান বলে এগুলো তো আমার জিনিসপত্র নয়। হৃদি বলে কিন্তু এগুলো তো মায়ের রুমে ছিল, আর তাই সে এগুলো নিয়ে এসেছে। জিনিসপত্রগুলোর ভেতরে তারা একটি কালো বক্স দেখতে পায়, যার ভেতরে অদ্ভুত একটি পুতুলের মতো ছিল, যেটিকে দেখে হৃদি ভয় পেতে থাকে, কেননা এটা সেই আত্মার মতো দেখাচ্ছিল যেটাকে সে হাসপাতালে দেখেছিল। পুতুলটি আরলানের হাতে ছিল। হঠাৎ সেটি উড়ে বাইরে চলে যায়। এরপর তারা শুনতে পায় মায়ার চিৎকার। এজন্য তারা দ্রুত বাইরে বের হতেই যাবে, ঠিক তখনই দরজা একাই বন্ধ হয়ে যায়। অন্যদিকে রুথ মায়াকে দেখে, যে অদ্ভুতভাবে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। সে পুনরায় অস্বাভাবিকভাবে রুথের দিকে তাকায় আর জিজ্ঞাসা করতে থাকে যে সে কি ভয় পাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রুথের পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যায়। এরপর মায়া একটি কেচি নিয়ে তার পায়ের প্লাস্টার কেটে ফেলতে থাকে। তারপর সেই কেচি দিয়েই রুথের উপর হামলা করে। আত্মাটির উদ্দেশ্য যেন রুথকে প্রাণে মেরে ফেলা। তখনই আরলান সেখানে এসে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে সে সেখানেই জ্ঞান হারায়। এমন অবস্থা দেখে তারা বুঝে যায় যে মায়াকে গ্রামে নিয়ে যেতেই হবে। পরের দিন যাবো তাদের সকলকে নিতে আসে। এরপর তারা সকলে যাবোর সাথে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখি এটি সেই ভৌতিক গ্রাম যেটা গল্পের শুরুতে দেখেছিলাম। গল্পের শুরুতে দেখা সেই লোকটিকেও আমরা এখানে দেখতে পাই। এই লোকটির নাম হলো জোহর। এরপর তারা রুথের মা অর্থাৎ তাদের নানির সাথে দেখা করে। রাতে নানি সকলের জন্য খাবার তৈরি করে আর বলে এই গ্রাম পুরো খালি হয়ে গিয়েছিল, এমনকি লোকে গ্রামটিকে মৃত গ্রাম বলে ডাকত। এর কারণ হলো এখানে ছড়িয়ে পড়েছিল মারাত্মক এক রোগ। অনেক বছর আগে এই গ্রামের মানুষ এক বিশেষ রোগে আক্রান্ত হতে শুরু করে। চিকিৎসার জন্য মানুষ গ্রামের বাইরে যেতে শুরু করে, যার ফলে গ্রাম একেবারে খালি হয়ে যায়। এরপর তারা এখানে বেশ কিছু মানুষের ছবি দেখতে পায়, যেটা দেখে আরলান বলে এগুলো হয়তো সেই মানুষদের ছবি যারা এখানে বসবাস করত। কিন্তু হৃদি তাদেরকে কোথায় যেন দেখেছে। সে বলে গ্রামে প্রবেশ করার সময় এই মানুষগুলোকে সে দেখেছে, শুধুমাত্র এই বৃদ্ধ মানুষটি ছাড়া। একথা শুনে আরলান বলে সে তেমন কোনো মানুষকে দেখেনি। এরই মাঝে হৃদিকে তার মা ডাকে। তারপর রুথ হৃদিকে খাবার দেয় মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। এই নির্জন রাতে সে একাই তার বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, যে স্থানটি তাদের ঘর থেকে একটু দূরে। এদিকে আরলান তার মাকে বলে যে সে বেশি দিন এখানে থাকতে পারবে না, কেননা তার পড়াশোনার ক্ষতি হবে। ডাক্তারি পড়াশোনার কথা বলতেই তার নানি বলে এই গ্রামের ডাক্তারের কোনো কাজ নেই, এমনকি গ্রামের কেউ ডাক্তারকে বিশ্বাস করে না।
প্রথম প্রথম বেশ কিছু ডাক্তার এসেছিল, কিন্তু তারা নিখোঁজ হয়ে যায়। এমনকি যেই মারাত্মক রোগ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল সেটিও নিজে থেকেই ঠিক হয়ে যায়। এত সমস্যার পরেও বেশ কিছু মানুষ এই গ্রাম ছেড়ে যায়নি, কেননা তারা এই গ্রামকে ভালোবাসতো। সে আরও বলে যে এই গ্রামে অদৃশ্য কিছু একটা আছে যেটা তাদেরকে রক্ষা করে। ওদিকে রিদি ঘরের দিকে যাচ্ছিল, হঠাৎ সে পেছন থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কে যেন তাকে ডাকছে। এমন কিছু দেখে সে ভয় পেয়ে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে টিফিন বক্স টেবিলের ওপরে রাখে। তখনই আলমারির দরজা নিজে থেকে খুলে যায়। আলমারিটি খোলা দেখে রিদি সেখানে যায় দেখতে, আর দেখে সেখানে আছে সেই কালো বক্স। সে বক্সটি হাতে নিয়ে আরলানকে ডাকতে থাকে। হঠাৎ কিছু একটা তাকে ওই আলমারির ভেতরে টেনে নিয়ে যায়। সে বাঁচার জন্য প্রাণপণ চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আরলান ছুটে আসে এই ঘরে, কিন্তু সে সেখানে রিদিকে দেখতে পায় না, বরং সে দেখে মায়া নিজের পায়ে ঘরে হেঁটে বেড়াচ্ছে, সেটাও খুব ভালোভাবেই। আর সে ধীরে ধীরে তার দিকে আসছিল। তাকে দেখে আরলান বুঝে যায় যে মায়ার সাথে অবশ্যই অদ্ভুত কিছু একটা ঘটেছে। তখন সে মায়ার জায়গায় দেখতে পায় সেই শয়তানটিকে মারার জন্য সে একটি বেলচা হাতে তুলে নেয়। তখনই জাবু এসে তাকে থামিয়ে কষে চড় মারে, কেননা সে তার বোনের উপর হামলা করতে চাচ্ছিল। এই সময় মায়া নিজেকে অসহায় দেখানোর জন্য কান্নার অভিনয় করছিল। আসলে সেই শয়তানটি তাকে এসব করাচ্ছিল। এখানে তার নানি বলতে থাকে যে সে যেন কালকেই এখান থেকে চলে যায়, আর রিদিকেও যেন তার সাথে নিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো সে তো এখানে নেই, তাহলে রিদি গেল কোথায়? এ সময় আরলান তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা মায়া নয়, এটা মায়ারূপী শয়তান। এ কথা শুনে যাবো আরও রেগে যায়। সে তাকে এখান থেকে এই মুহূর্তেই চলে যেতে বলে, কিন্তু আরলান বলে যখন সে তার বোনকে পাবে তখনই সে যাবে। পরের দিন মায়াকে ঠিক করার জন্য বাজাংয়ের কাছে নিয়ে যাওয়া হয়। বাজাং হলো এই গল্পের শুরুতে দেখা সাদা চোখওয়ালা সেই অদ্ভুত মহিলা, আর সে এই গ্রামের কবিরাজ। সে মায়ের ওপরে রিচুয়াল করতে শুরু করে আর এই অদ্ভুত গ্রামের দেবতার কাছে প্রার্থনা করে, কিন্তু তার রিচুয়াল করার ধরনটি বেশ অদ্ভুত ছিল। অন্যদিকে আরলান সে কালো বক্সটি হাতে নিয়ে রিদিকে পুরো গ্রামে খুঁজে বেড়াচ্ছিল। এর সময় জোহর তাকে দেখে আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি ওই রিচুয়ালে অংশগ্রহণ করেনি। আরলান বলে সে তার বোনকে খুঁজছিল, যাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না। জোহর তার হাতে সে কালো বক্সটি দেখে আর বলে সে জানে তার বোন কোথায় আছে। এরপর সে তাকে তার সাথে নিয়ে যায়। সেই রাতে আমরা বজংকে দেখি যে একটি মুরগিকে কেটে তার তাজা রক্ত পান করছিল। সেখানে সে এই গ্রামের দেবতাকে বলে যে সে তাকে আত্মা উপহার দিতে চলেছে, যেটি জীবিত আছে, আর তাকে মেরে ফেলা হবে, আর যারা মরে গেছে তারা জীবিত হয়ে উঠবে। এখানে আমরা এই গ্রামের দেবতাকে দেখি যে আসলে দেবতা নয়, বরং সেই শয়তান যাকে রিদি দেখেছিল। ওদিকে জোহর আরলানকে জিজ্ঞাসা করে যে এই বক্সটি সে কোথায় পেয়েছে। আরলান বলে প্রথমে এটি হাসপাতালে ছিল, যেখানে মায়ের চিকিৎসা করা হচ্ছিল। আর এই বাক্সের ভেতরে কি আছে? এতে সে বলে এর ভিতরে জাংলোড আছে। জাংলোডকে পাঠানো হয় কারোর ওপরে নজর রাখার জন্য, অর্থাৎ এমন একটি আত্মা বা শক্তি যাকে কালো জাদুর মাধ্যমে ব্যবহার করা হয়। জোর আরও বলে যে এর মাধ্যমে তোমার বোনের ওপরে নজর রাখা হচ্ছিল, যার আত্মাকে গ্রামের জন্য নির্বাচন করা হয়। তাকে জাংলোডের মাধ্যমে নজর রাখা হয়। তার কথাগুলো আরলান কিছুই বুঝতে পারছিল না। তখন জোহর জানায় যে জাংলোডকে পাঠায় তার একটি উদ্দেশ্য আছে। যখন জাংলোড কারোর ওপরে নজর রাখে তখন তার মৃত্যু নিশ্চিত। এরপর যখন সে মারা যায় তখন জাংলোডকে পাঠানো ব্যক্তিটি আরও বেশি দিন বাঁচতে পারে। সে আরও বলে জাংলোড শুধুমাত্র রাতেই নজর রাখতে পারে, অর্থাৎ এখানে স্পষ্ট যে কেউ হয়তো বেশি দিন বাঁচার জন্যই মায়ের জীবন চুরি করতে চলেছে। তার সাথে কথা বলার পরে আরলান বেরিয়ে পড়ে বোনকে খোঁজার জন্য। অন্যদিকে রিদিকে একটি বন্দি করে দেখা যায়। এ সময় তার কাছে আসে সেই শয়তান। ভয় পেয়ে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আরলান সেখানে এসে পৌঁছায় আর তালা ভেঙে তাকে বের করে নিয়ে আসে। এরপর তাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে রুথ তার বাবাকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে সুস্থ হচ্ছে না কেন। তার বাবা মদ্যপান করছিল, তাই সে ঠিকমতো কথার উত্তর দিতে পারছিল না, আর তাই রুথ অনেক রেগে যায়। এমন সময় জাবুয়ের কিছু একটা হয়। সে তার পেছনে কিছু একটা ইশারা করেই নিচে পড়ে যায়। রুথ তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ওঠাতে পারে না। এদিকে মায়া পুরোপুরি শয়তানের বশে চলে এসেছে, আর সে তার নানিকে হামলা করে তাকে গলা টিপে মেরে ফেলে। এতক্ষণে আরলান ও রিদি তার মায়ের কাছে ফিরে আসে। এরপর তারা বাড়ির ভেতরে যায়।
যেখানে তাদের নানির লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। এটা দেখা মাত্রই তারা দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। সকলকে গাড়ির ভেতরে তুলে আর্লেন পুনরায় বাড়ির ভেতরে দৌড়াতে থাকে মায়াকে নিয়ে আসার জন্য। এই সময় রুথের অবস্থা আরও খারাপ হতে থাকে, কারণ তার শ্বাসকষ্টের সমস্যা ছিল আর তার কাছে ইনহেলার ছিল না। তাই ইনহেলার নেওয়ার জন্য রীতি চলে যায় বাড়ির ভেতরে। ইনহেলার নিয়ে ফেরার পথে দেখে নানির লাশ সেখানে নেই। তখনই দেখা যায় তার নানি পুনরায় জীবিত হয়ে উঠেছে। তাকে দেখা মাত্র সে দ্রুত বিছানার নিচে লুকিয়ে পড়ে। তার নানি ফোক দিয়ে বিছানার উপরে আঘাত করে, যার সুচালো অংশ হৃদির হাতে বিঁধে যায়। তবুও সে একটুকু শব্দ করে না। তখন তার নানি ধীরে ধীরে বিছানার নিচে তাকায়। হঠাৎ কিছু একটা হৃদিকে টেনে নিয়ে যায়। ওদিকে রুথ মুক্ত বাতাসের জন্য গাড়ি থেকে নেমে আসে। এমন সময় সে দেখে তার মেয়ে অদ্ভুতভাবে সেখানে দাঁড়িয়ে আছে। সে তার মেয়েকে ডাকে, কিন্তু মায়া হঠাৎ অদৃশ্য হয়ে তার পেছন দিক থেকে হামলা করে। এদিকে বাজাং জাবোকে ধন্যবাদ জানায়। এখানে উন্মোচন হয় আসল রহস্য। আমরা জানি জাবো তার নাতনিকে এখানে আনতে বলেছিল, কারণ সে মায়ার আত্মাটিকে ওই শয়তানের কাছে উৎসর্গ করতে চাচ্ছিল। আসলে সেই গ্রামের কবিরাজ বাজাংয়ের সাথে একটি চুক্তি করেছিল, যদি সে মায়ের আত্মাটাকে তার কাছে সঁপে দেয় তাহলে জাবোকে সে সুস্থ করে তুলবে। আপনাদের হয়তো মনে আছে, প্রথম দিকে সে যখন তার মেয়ে রুথকে কল করেছিল তখন তার ক্রমাগত কাশি হচ্ছিল, অর্থাৎ সে কোনো এক বিশেষ রোগে আক্রান্ত ছিল। আর সেই রোগ থেকে মুক্তির জন্যই বাজাংয়ের কাছে মায়ের আত্মার চুক্তি করে। আর সেই হাসপাতালে ওই বিশেষ বক্সটি রেখে এসেছিল। এর সব কিছুই করছিল কারণ সে মরতে চায় না। আত্মার বদলে সে আরও দীর্ঘজীবী হতে চায়। কিন্তু এখানে বাজাং তাকে ধোঁকা দেয়। সে এখানে জাবোকে হত্যা করতে চায়, কেননা গ্রামের ভেতরে যে মহামারী ছড়িয়ে পড়েছিল সেটার প্রধান কারণ হলো জাবোই পানির পাইপের ভেতরে বিষ মিশিয়ে দিয়েছিল যেন সকলেই মারা যায়। সে ওই সকলের প্রাণের বিনিময়ে নিজেকে দীর্ঘজীবী করার চেষ্টা করছিল, কারণ তার হার্টের সমস্যা ছিল আর সে অনেকদিন বাঁচতে চাচ্ছিল। কিন্তু বাজাং চাচ্ছিল না যে এই গ্রাম দুর্গম হয়ে যাক। এত আত্মা উৎসর্গ করার পরেও জাবো কেন সুস্থ হলো না? এর কারণ হলো বাজাং নিজে। সে তার এই উৎসর্গ নষ্ট করে দিয়েছিল। আর নিজের উদ্দেশ্য হাসিলের জন্য বাজাং জাবোর সাথে একটি ছলনা করে। সেটি হলো চিকিৎসার কথা বলে জাবোর মাধ্যমে পুরো পরিবারকে এই গ্রামে নিয়ে এসেছিল। এরপরে জাবো সহ তার পুরো পরিবারকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাচ্ছিল, যেন এই গ্রামে যারা মারা গিয়েছিল তারা প্রত্যেকেই জীবিত হয়ে ওঠে। যতগুলো মানুষকে শয়তানের কাছে উৎসর্গ করা হবে ততগুলো মানুষই জীবিত হয়ে উঠবে। এরপর সে পুনরায় জাবোকে ধন্যবাদ জানায়, কেননা তার জন্যই পুরো গ্রামের মানুষ আবার জীবিত হতে চলেছে। এগুলো শুনে জাবো অস্থির হয়ে যায়। তখনই তার পেছনে চলে আসে সেই শয়তান। আর্নল্ড দূর থেকে এটি দেখে কিছু করতেই যাবে, তখনই জোহর তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়, কেননা এতে তার বিপদ হতে পারত। এরপর জোহর আর্নল্ডকে জানায় গ্রামে আসা মানুষদেরকে বজং শয়তানের কাছে উৎসর্গ করে দেয় গ্রামের মৃত মানুষদের জীবিত করার জন্য। আর আর্নল্ডের কাছে এখনো সুযোগ আছে তার বোনকে বাঁচানোর। এখানে আমরা জানতে পারি যে জোহর একজন ভালো মানুষ, কিন্তু সে এই গ্রামের ভেতরে আটকা পড়ে গেছে। আর সেটা অন্য কারোর জন্য নয়, বরং বজংয়ের জন্য। সে আরও বলে যে যদি আর্নল্ড সকল মানুষকে বাঁচাতে চায় তাহলে গ্রামের ভেতরে ওই বিশেষ কুঁড়ে ঘরটি ধ্বংস করতে হবে। আর তাই আর্নল্ড ঘরটি ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে গাড়ির কাছে যায়, যেখানে সে কাউকেই দেখতে পায় না। আর তাই সে রিদিকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে থাকে। তখন লক্ষ্য করে জাবো আহত অবস্থায় সেখানে পড়ে আছে। জাবো তার কাছে সাহায্য চায়, কিন্তু আর্নল্ড জানতে পেরে গেছে যে এর সব কিছুর জন্য সেই দায়ী। আর্নল্ড তার কাছে জিজ্ঞাসা করে রীতি কোথায়, কিন্তু সে কিছুই জানতো না। তাই তাকে ছেড়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেই শয়তান সেখানে আসে আর জাবোকে মেরে ফেলার হুমকি দেয়। আর্নল্ড তাকে এটা করতে নিষেধ করে, কিন্তু শয়তান তার কথা শোনে না। এমন সময় দূর থেকে হৃদির চিৎকারের শব্দ শুনতে পায়, যাকে তার নানি চুল ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। যেদিক দিয়ে চিৎকারের শব্দ আসছিল আর্নল্ড সেই দিকেই দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় যে বাজাং তার দুই বোনকে জীবিত কবরে ফেলে দিচ্ছে। বোনদের বাঁচানোর জন্য সে ছুটে যায় কবরের কাছে, কিন্তু কবরের ভেতর কিছুই ছিল না। এমন সময় লক্ষ্য করে তার চতুর্দিকে গ্রামের মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠতে শুরু করেছে। গ্রামের মানুষের আত্মাগুলো তাকে ধাক্কা দিয়ে সেই কবরের ভেতরে ফেলে দেয়। তারপর তার ওপরে মাটি ফেলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জোর আর্নল্ডকে বাঁচাতে সেখানে চলে আসে,
সেখান থেকে বের করে নিয়ে তাকে পাঠিয়ে দেয় বোনদেরকে বাঁচানোর জন্য। আর্নল্ড বোঝা যায় যে তার বোনদের অবশ্যই ওই বিশেষ কুঁড়ে ঘরে লুকিয়ে রাখা হয়েছে, তাই সে সেখানে গিয়ে মাটি খুঁড়তে থাকে। এদিকে জোহর গ্রামের মানুষের আত্মাদের সামনে প্রার্থনা করতে শুরু করে যেন তারা কুঁড়ে ঘরের দিকে না যেতে পারে। এতক্ষণে বাজামও চলে এসেছে আর্নল্ডকে থামানোর জন্য। সে ওই শয়তানটিকে আর্নল্ডকে হামলা করার জন্য আদেশ দেয়, আর সেই শয়তানটি ধীরে ধীরে আর্নল্ডের উপরে চলে আসে। তখনই যাবো এসে বাজানকে আঘাত করে, কেননা সে তাকে ধোঁকা দিয়েছে, আর যাবো তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে এখন বাজানকে থামাতে চায়। সে আর্নল্ডকে যেতে বলে তার বোনদেরকে বাঁচানোর জন্য। এসব কিছু দেখে বাজাং অনেক রেগে যায়। এরপর সে জাবুর গলা টিপে তাকে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে আর্নল্ড ওই কুঁড়ে ঘরের ভেতরে তার দুই বোনকে খুঁজে পায়, কিন্তু বাজাং তার পেছনে চলে আসে তাকে মেরে ফেলার জন্য। তখনই জোহর দৌড়ে এসে তাকে ওই শয়তানের ঘরে ধাক্কা দিয়ে দেয়। এরপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে আগুনে ওই শয়তান ও বাজাং সহ ঘরটি পুড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি জোহর গ্রামের পবিত্র একটি স্থানে প্রার্থনা করছিল। পুরো গ্রাম এখন স্বাভাবিক হয়ে গেছে, তাই এখন অনেক মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করেছে, অর্থাৎ গ্রামটি অভিশাপ মুক্ত হয়ে গেছে। এ সময় আর্নল্ড ও তার বোনেরা জোহরের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানিয়ে এই গ্রাম থেকে চলে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।